ওয়াকরুজ্জামান। জনাব ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক থাকবে অনেকটা হরিহর আত্মার মতো। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক জিয়ার দূরত্ব। সুদখোর মহাজন ইউনূস, আপনি হচ্ছেন এই বর্তমান যুগের, এই বর্তমান পৃথিবীতে নাম্বার 1 ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি। দর্শক বন্ধুরা, মিষ্টি বিতরণ করার সময় এসে গিয়েছে। বাংলাদেশ একটি দেউলিয়া রাষ্ট্র, এটা ঘোষিত হতে আর মাত্র 2 ধাপ বাকি। শেখ হাসিনা ফিরবে। এখন শেখ হাসিনা ফেরার পথ অনেকগুলো আছে। এদিকে আজ শেখ হাসিনা দেশে এসে ডক্টর ইউনূসের উপর প্রথম অ্যাকশন নেয়। ডোনাল্ড ট্রাম্প ও ভারতের সহযোগিতায় শেখ হাসিনা এখন ভয়ঙ্কর শক্তিশালী। সমন্বয়ক ও শিক্ষার্থীদের উপর কঠিন প্রভাব পড়ে। বাংলাদেশের সবাই আতঙ্কে আছে। ডোনাল্ড ট্রাম্প এই মানুষটার হাতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই মানুষটার কারণে পৃথিবী আরেকটা বিনাশের দিকে যাবে। তবে সকল বিনাশের পর সেখানে নতুন শক্তি উত্থাপিত হবে। 2025 সাল ঘিরে নানান ধরনের ভবিষ্যৎবাণী আপনার লিখিত আছে। আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী দেশের সাথে গাদ্দারি করলো। আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আপনার সমন্বয়কদের কথা। যদিও এখন সমন্বয়ক নামে কোনো উচ্চারণ নাই, তাহলে তাদেরকে কি নামে ডাকবো? টুকাই? কি টুকাই ডাকবো? আচ্ছা, ধরে দিলাম তাদেরকে টুকাই ডাকলাম। এখন এই টুকাইরা বলতেছে যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করবেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে এই দেশে আসছেন শেখ হাসিনা, এমনই কথা বলে সারা দেশকে নাড়িয়ে দিয়েছেন মাহফুজ আলম। 7 মাস পরে এমনভাবে কপাল খুলবে আওয়ামী লীগের কেউ ভাবতেই পারেনি। গর্জে ওঠো আরেকবার, একটা টার্গেট কর, কথা রাখছে। আমি আগেই বলেছি যে তবে জবাব যে এইভাবে দিবে সেটা কিন্তু আবার ভাবি নাই। তবে আফসোস কাকুর অবশ্য ধৈর্য বেশি, কিন্তু তারপরেও যেটা মারছে মোটামুটি 3 হাত 3.5 হাত, আর নাম উঠে এসেছে এবার কার। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধার নয়, যাকে বলে অরাজক। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক জিয়ার কেমন সম্পর্ক? অনেকেই বলতেছে তারেক জিয়ার সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলতেছে দূরত্ব এবং দ্বন্দ্ব। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক জিয়ার কি হয়েছে, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তারেক জিয়ার মাঝখানে কি হয়েছে তা নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বর্তমান সরকারের ভবিষ্যৎ কি, গন্তব্য কি, তারা কি করতে চান? তারা কি ক্ষমতা আঁকড়ে থাকতে চান, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন অর্থাৎ মধ্যবর্তীকালীন যে কর্মগুলো রয়েছে সেগুলো সমাধান করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত তাদের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই কাজটি করবেন? নাকি পেঁচাতে থাকবেন, গিট্টু লাগাতে থাকবেন একটির সঙ্গে অন্যটি? এগুলো নিয়ে ক্রমশ দেশের রাজনৈতিক অঙ্গন জটিল থেকে জটিলতর হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে এই সকল আশা আকাঙ্ক্ষা আমাদের জন্য ডেঞ্জারাস। অর্থাৎ আমরা যত এই সরকারের কাছে আশা করব ততই আহত হব এবং ততই বেদনা হত হব। দ্বিতীয়ত হলো যে এই সরকারকে বিশ্বাস করা, এই সরকারের প্রতি নির্ভর করা, এটি এক ধরনের নির্বুদ্ধিতা। এখানে যে যেখানে আছেন, যার যে অবস্থান আছেন, আয় বুঝে ব্যয় করতে হবে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, কারোর সাথে দ্বন্দ্ব সংঘাত লাগানো যাবে না এবং নিজের নিরাপত্তা বিধান করতে হবে এবং কোনো অবস্থাতেই মবের মধ্যে পড়া যাবে না। কারণ হলো যে এখানে যদি কোনো কারণে আপনি বিপদ এবং বিপত্তিতে পড়ে যান, আপনাকে উদ্ধার করার মতো এই অবস্থাতে রাষ্ট্র বা সমাজে কেউ নেই, দেয়ার ইজ নো বডি। এখানে একেবারে আসিয়া নামক যে মেয়েটি ধর্ষিত হয়েছেন তিনি যেভাবে অনিরাপদ, আসিয়ার বাবা অনিরাপদ, আর সমাজের একেবারে ঊর্ধ্ব স্তরের সবচেয়ে বড় যে কর্তাগুলো রয়েছেন সামরিক বেসামরিক, তারা যে নিরাপদ সে কথা তারাও বলতে পারছেন না। ফলে কি হচ্ছে, সব জায়গাতে কিন্তু একটা
ঘুম হারামের সংস্কৃতি চালু হয়ে গেছে। এবং এই যে ঘুম হারামের যে সংস্কৃতি, এটি কতদিন চলবে, এটি কোন দিকে যাবে, এটি কিভাবে মোড় নেবে, তাও আমরা বুঝতে পারছি না। এর কারণ হলো সরকারের এই মুহূর্তে যারা আছেন তাদের বন্ধু কারা, শত্রু কারা, তাদের পরবর্তী গন্তব্য কী, তাও আমরা বুঝতে পারছি না। যদি অঙ্কের স্বাভাবিক জটিলতা না থাকতো, কিংবা এটা যদি একেবারে 2+2=4 এরকম একটা সহজ সরল অঙ্ক হতো, তাহলে আমরা দেখতে পেতাম যে এই সরকারের সঙ্গে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকতো, বেগম জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক থাকতো, বিএনপি থাকতো এই মুহূর্তে সরকারের একেবারে রাইট হ্যান্ড। যদি গণতান্ত্রিক পন্থায় আমরা আমাদের যে ক্ষমতার ট্রান্সফার, সেই ট্রান্সফারের কাজটি আমরা করতে পারতাম। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে তারেক রহমান সাহেবের নাম শুনলে সরকারের কর্তা ব্যক্তিদের মুখের যে মানচিত্র, এই মানচিত্র পরিবর্তন হয়ে যায়, তাদের চোয়াল শক্ত হয়ে যায়, তারা হাসতে পারেন না। এমনকি যদি সরকারের বড় বড় যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সামনে যদি তারেক রহমান তারেক রহমান তারেক রহমান এরকম শব্দ বারবার উচ্চারণ করেন, আর পেছন থেকে যদি তাদেরকে গুদগুদিয়ে দেন, মানে আচ্ছা মতো তাদেরকে সুরসুরি দেন বিভিন্ন জায়গাতে, সেই লোকগুলো হাসতে পারবে না। তারেক রহমানের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের শরীরের যত গুদগুদি আছে সব গুদগুদি চলে যাবে। এবং বিএনপির নাম শুনলে অনেকের এত বেশি অ্যালার্জি এবং চুলকানি শুরু হয়ে যায়, যদি ধরেন বিএনপি লিখে তাদের পিঠের উপরে সেটা লাগিয়ে দেন, আর তাদের অন্য অন্য অঙ্গে যদি আপনি সুসরার পাতা আছে না, যেগুলোতে শরীরে ঘষে দিলে খুব চুলকানি হয়, তো শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে আপনার স্বাধীনতা রইল, আমি বললাম না কোথায় আপনি সুসরার পাতা লাগাবেন, তো সেই জায়গাতে যদি আপনি সুসরার পাতা সেখানে আচ্ছা মতো ঘষে দেন, আর শরীরের পিঠে একটি অংশে শুধু বিএনপির নামটা লিখে দেন, দেখবেন যে ওই এলাকার অর্থাৎ যেখানে সুসরার পাতা ঘষে দিয়েছেন সেখানে তাদের চুলকানি হচ্ছে না। তাদের ওই পিঠে যেখানে বিএনপির নাম আপনি লিখে দিয়েছেন ওই জায়গাতে তারা শুধু বারবার চুলকাচ্ছে। তো এই যে বিএনপির সাথে দল হিসেবে অনেকের দূরত্ব এবং ব্যক্তি হিসেবে তারেক রহমানের সঙ্গে অনেকের শত্রুতা। একজন লোক বলছিলেন, মানে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, একজন লোক বলছিলেন যে তাকে দেখতে ইচ্ছা করে না, দেখলে আমার মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, দেখলে আমি ব্লুমবার্গের যে তার খুব প্রিয়, মানে ব্লুমবার্গের যে নিউজ পড়াটা, খবর পড়াটা তার খুব প্রিয়। তো তিনি বলছিলেন যে তার যদি কোনো কথা শুনি বা তার চেহারা যদি দেখি, আমাকে 1 ঘন্টা ব্লুমবার্গের যে নিউজ এটা পড়তে হয়। তা আপনি বুঝেন যে অ্যালার্জিটা কোন পর্যায়ে চলে গেছে। এখন এটা কাউকে বড় করার জন্য নয়, ছোট করার জন্য। এখন আলটিমেটলি যার সঙ্গে আমার সম্পর্ক হবে, যার হাতে আমি আমার চাবি দেব, আমার ভান্ডারের যাকে বলা হয় চাবির গোছা আমি যার হাতে হস্তান্তর করব, তার সঙ্গে আমার এরকম সম্পর্ক থাকবে কেন? এই গেল একটা ঘটনা। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটি হলো যে অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ তো এখানে অ্যাবান্ডেন্ট, একেবারে অ্যাবান্ডেন্ট, কিন্তু আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, কিন্তু দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম কোনো দল বা ব্যক্তিকেও কিন্তু সরকার কাছে টানতে পারছে না। সেটা জাসদ রব বলেন, জাসদ ইনু বলেন, কিংবা বাসদ বলেন, অথবা কমিউনিস্ট পার্টি বলেন, মূলধারার যে ঐতিহ্যবাহী যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথেও সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোনো ইতিবাচক কোনো কিছু দেখা যাচ্ছে না। তৃতীয়ত, তাদের বন্ধু হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের যে রমরমা একটা ভাব ছিল, হাল আমলে এসে এটিতেও বেশ ভাটির টান লেগেছে। জামাত সম্পর্কে এখন সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করছেন। জামাত যেভাবে খুব বুক ফুলিয়ে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যেতেন, সরকারি দপ্তরগুলোতে যেতেন এবং সাধারণ মানুষ জামাত সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলতেন, ঠিক জামাত সম্পর্কে ওই যে একটা উচ্চ মার্গের যে ধারণা, ওটা এখন ক্রমশ ভাটির দিকে। এখন উল্টো জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে খুব গালাগালাল হচ্ছে, তাদেরকে নানা রকম ফেতনা সৃষ্টিকারী ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে সেই ৭১-এর কর্মকে আবার সামনে নিয়ে আনা হচ্ছে, তাদের সন্ত্রাস, তাদের চাঁদাবাজি, তাদের ব্যক্তিগত জীবন, তাদের নীতি নৈতিকতা, এমনকি তাদের অভ্যাস এবং চরিত্র নিয়ে নানা রকম কটাক্ষ তৈরি করে তাদেরকে সামাজিকভাবে হেয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এটা সরকার করছে না, কিন্তু যারা করছে তাদের সঙ্গে যে সরকারের সম্পর্ক নেই সে কথা কিন্তু বলা যাচ্ছে না। এই গেল জামাতের। এবং সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার যে কে ফ্যাক্টর সেটা হলো জনাব ওয়াকরুজ্জামান। জনাব ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর প্রধান, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক থাকবে অনেকটা হরিহরাত্মার মতো সম্পর্ক থাকবে। এর কারণ হলো এই মুহূর্তে মিলিটারির শাসন নেই, তবে মিলিটারি সমর্থন ছাড়া সরকার ১ ঘন্টাও নিরাপদ নয়। এবং সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, তারপরে তারা যদি কোনো কিছু বলার দরকার নেই, তারা শুধু ব্যারাকে ফিরে যায় এবং বলে শেখ হাসিনার মতো এরকম লৌহমানবীর অর্ডার তো তারা শেষ পর্যন্ত ফলো করেননি, তো তারা হট করে দেখা গেল যে এখন ব্যারাকে চলে গেল। অথবা বাইরে তারা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে যদি একটু দয়া করে তারা কিছু কিছু মানুষের উপর প্রয়োগ শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে দেখা যাবে যে এখানে রাজনীতির মহামারী শুরু হয়ে গেছে। এবং যারা সরকারে রয়েছেন তাদের আর্তচিৎকার আকাশ থেকে ফেরেশতা পর্যন্ত নেমে আসতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ওরে মা গো, ওরে বাবা গো, বাঁচাও, রাজনীতি যে এত খারাপ এটা তো আমরা আগে বুঝতে পারিনি। ও হাসিনা, ও খালেদা, আপনাদেরকে আমরা এমনি এমনি গালাগালি করেছি, আপনারা যে কত বড় মহান, কীভাবে তাপ সহ্য করে এতদিনে রাজনীতিতে আসেন, টিকে আছেন, এটা আমরা বুঝতে পারিনি। এই কথা বলে তারা কান্নাকাটি করবে। তো সেই যে তাদের যে ক্ষমতার যে নিয়ামক, যাদের কারণে, যাদের কল্যাণে এবং যাদের আকুণ্ঠ সমর্থনে তারা টিকে আছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, পোলাও খুরমা, কালিয়া কোপ্তা, তারপর শেষে পাবলিকের মাল খেতে কার ভালো না লাগে? একমাত্র অলি আল্লাহ গাউস কুতুব ছাড়া বেশিরভাগ মানুষই পাবলিকের মাল খেতে খুব পছন্দ করেন। তো এখন এই যে যারা পাবলিকের মাল খাচ্ছেন, পাবলিকের পয়সায় যারা জীবিকা নির্বাহ করছেন, পায়ের উপর পা তুলে বড় বড় কথাবার্তা বলছেন, তাদের সব কিছু হারাম হয়ে যাবে যদি ক্যান্টনমেন্ট উল্টে যায়। কিন্তু সেই ক্যান্টনমেন্টের সঙ্গেও সরকারের যে সম্পর্ক ভালো, এটা আমরা টের পাচ্ছি না। একেবারে থার্ড যেটা আছে সেটা হলো ক্ষমতার সাংবিধানিক যে কেন্দ্র, সেটি এখন রাষ্ট্রপতি। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা যারা আছেন তারা সবাই মূলত রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং প্রচলিত সংবিধান অনুযায়ী তারা শপথ নিয়েছেন এবং সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত দেশ চলছে। সাংবিধানিক আদালত থেকে শুরু করে সব কিছুই চলমান। তো সেক্ষেত্রে তারা না সংবিধান মানছেন, না রাষ্ট্রপতি মানছেন। সংবিধানের সঙ্গে তারা মুহূর্তের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন, সংবিধান ছুঁড়ে ফেলতে চাচ্ছেন, সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করে নতুন করে আবার পুনর্লেখন করতে চাচ্ছেন, অধ্যাদেশ দিয়ে সংবিধান পাল্টাতে চাচ্ছেন। মানে সংবিধানের অধীনে তারা বা শপথ নিয়েছেন বা যে সংবিধানের বলে তারা বলিয়ান, শক্তিমান, সেই সংবিধান থেকে তারা বিচ্যুত। এটা একটা ভয়াবহ খেলা, ভীষণ রকম ভয়াবহ খেলা। দ্বিতীয়ত হলো যে এই সংবিধানের আলোকে যে ব্যক্তি তিনি যতই নিন্দনীয় হন, বলতে গেলে তার মর্যাদা অনেকটা পিতার মতো। যে পিতার ঔরসে আপনার জন্ম হয়েছে, এখন সেই পিতার চোর হতে পারে, ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, বদমাশ হতে পারে, কিন্তু আপনি কোনো অবস্থাতেই সেই পিতাকে অস্বীকার করতে পারেন না। ইলন মাস্কের বাবা খুব খারাপ মানুষ, কিন্তু তিনি তার বাবাকে অস্বীকার করতে পারছেন না, এটাই বাস্তবতা।
এখন জনাব শাহাবুদ্দিন যিনি রাষ্ট্রপতি রয়েছেন তাকে কোনো অবস্থাতে অস্বীকার করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত তাকে ওই পদে আপনি রেখেছেন বা তিনি ওই পদে আছেন অথবা আপনি ওই পদে আছেন, ততদিন পর্যন্ত এই সম্পর্কটি হবে সৌহার্দ্যপূর্ণ। কিন্তু এখন সেই সম্পর্কটিও দেখা গেল যে মুখ দেখা দেখি বন্ধ। কথা বলা তো দূরের কথা, মুখ দেখা দেখি বন্ধ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লাভের পর তিনি বা তার যারা উপদেষ্টা রয়েছেন শুধু শপথের জন্য বঙ্গভবনে যাওয়া ছাড়া পরবর্তীতে তাদের মধ্যে কোনো প্রেম নিবেদন হয়েছে, ভালোবাসা বিনিময় হয়েছে, ফুল বিনিময় হয়েছে, কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, কুলাকুলি হয়েছে, এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। ফলে কি হলো যে সরকারের ডান বাম, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উপর নিচ যে উইন্ডোগুলো রয়েছে, একটা উইন্ডোর সঙ্গেও তাদের কোনো সংযোগ নেই। সমস্ত উইন্ডোগুলো তারা বন্ধ করে তারা যে আসলে কি করতে চাচ্ছেন এবং তারা যে আসলে কোন অবস্থাতে আছেন, তাদের পরবর্তী গন্তব্য কি, আমি জামাত ইসলামী অবশেষে সত্যি রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি চলে আসছে। জামাত ইসলামের প্র্যাকটিস প্রমাণ করে যে না, তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং ক্ষমতার কাছাকাছি আসছে। জামাত ইসলামী এমন এমন কাজ করছে যেটা ক্ষমতা একদম কাছাকাছি না আসলে এ ধরনের কাজ করতো না বা করার প্রয়োজনও ছিল না। দর্শক, জামাতের রাজনীতির একটা ক্ষমতা কেন্দ্রিক মোড় আমরা লক্ষ্য করছি। কয়েকটা ঘটনা, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট ঘটনা হচ্ছে জামাতের ফিমেল উইং তাদের নারী শাখাকে মাঠে নামানো। বিদেশি কূটনৈতিক মিশনের সাথে সাক্ষাৎ করতেও আমিরে জামাত সাথে জামাতের নারী নেত্রীদের সাথে রাখেন। সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, এটা কখনো অতীতে ছিল না এবং প্রয়োজন হতো না। জামাত ইসলামের মেইল উইং এই কাজ করতে পারত, কিন্তু কখন প্রয়োজন যে না, জামাত ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসতে হলে নারীদের হিউজ পার্টিসিপেশন লাগবে, নারীদের মন্ত্রী বানাতে হবে, এমপি বানাতে হবে, নারীদের নমিনেশন দিতে হবে, নারীদেরকে মাঠে নামাতে হবে। যেমন নারীবাদী একটা উগ্রবাদী অংশ জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এখন সেটা কি জামাত নিজে ঠেকাবে? না, জামাতের ফিমেল উইং তার কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করবে, কাউন্টার প্রোগ্রাম করবে। এই জন্যে জামাতের নারী নেত্রীরা এই রমজানেই তারা মাঠে নামছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন জায়গায় মহিলা সমাবেশ করছে। জামাত ইসলামের রাজনীতির যে এই যে প্যারাডাইম শিফট, যেটা আমরা অনেক আগে থেকেই জামাতকে বলে আসছি, এটা ক্ষমতা কেন্দ্রিক একটা মোড়। ক্ষমতার কাছাকাছি না আসলে এটা করতো না বা এটা করার প্রয়োজন নেই। বরং এতে জামাতের বিরুদ্ধে অনেকে ফতোয়াও দিবে, কিন্তু তারপরও জামাত এটা করছে কারণ ক্ষমতায় আসতে হলে এবং ক্ষমতায় টিকে থাকতে হলে এটা জরুরি। এরপর আমিরে জামাতের কিছু মুভ আছে। হ্যাঁ, জামাত যে ক্ষমতার কাছাকাছি চলে আসছে, এটা যতটা না জামাতের অ্যাক্টিভিটিসে বোঝা যায়, তার চেয়ে বেশি বোঝা যায় জামাতের প্রতিপক্ষদের দৃষ্টিভঙ্গি থেকে। জামাতের প্রতিপক্ষ বিএনপি বা শাহবাগীরা জামাতকে এখন এমনভাবে দেখছে যে জামাত ক্ষমতায় চলে আসছে, অতএব তাদেরকে ঠেকাতে হবে বা তাদের বিরুদ্ধে নির্বাচনে জিততে হবে। অতীতে জামাতের প্রতিপক্ষের মুভ এরকম ছিল না, এটা তো আছে। এছাড়া আমিরে জামাতের যে মুভ দেখেন, সেই ঐতিহাসিক ঘটনা শিশু আসিয়ার যে মর্মান্তিক ঘটনা, সেখানে আমিরে জামাত হেলিকপ্টারে চড়ে শিশু আসিয়ার বাড়িতে চলে গিয়েছেন, তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন হেলিকপ্টারে, এবং সেখানে যে দোয়া মোনাজাত করেছেন, আসিয়ার পরিবারকে পাকা ঘর দেওয়ার আশ্বাস জামাত আমিরের। এখন এই বিষয়গুলো কেন? এটা মানবিকতা বোধ, এটা তো আছেই, কিন্তু ইটস অলসো পলিটিক্স। তারেক রহমান যেরকম দায়িত্ব নিয়েছে সেটাও পলিটিক্যাল। আমিরে জামাতও ঘর নির্মাণ করার দায়িত্ব দিয়েছে না। তারেক রহমান তো পালাতক, তিনি তার দেশে আসতে পারছেন না, আর আমিরে জামাত সরাসরি হেলিকপ্টার যোগে সেখানে চলে গেলেন। এই যে হেলিকপ্টার যোগে হঠাৎ কোথাও চলে যাওয়া, দেখেন আসিয়ার এই ঘটনাটা সাম্প্রতিক বা গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা। বাংলাদেশের রাজনীতিকে বা মানুষের বিবেককে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আসিয়ার এই মর্মান্তিক ঘটনা। তো সেখানে আমিরে জামাতের এই মুভ,
এটা রাষ্ট্রনায়ক সুলভ, যে না তিনি ক্ষমতা আসতে যাচ্ছেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়ান, যে কাউকে ঘর নির্মাণ করে দেয় বা যে কোনো ঘোষণা দেয়, এটা কিন্তু ক্ষমতাসীনরা করে, যে তোমাকে এটা নির্মাণ করে দেবে, এটা নির্মাণ করে দেবে না। কিন্তু জামাতও এখন ঘর নির্মাণ, এই করব সেই করব। এমনকি আমি দেখলাম যে আমিরে জামাত কোথাও গেলে স্থানীয় নেতারা আমিরে জামাতের কাছে চাওয়া শুরু করেছেন যে আমাদের এই রাস্তা করে দিতে হবে, আমাদের এই করতে হবে, সেই করতে হবে। তো এই যে বিষয়টা, এটাও ক্ষমতা কেন্দ্রিক একটা মুভ। আমিরে জামাতকে অনেকে মাননীয় আমিরে জামাত বলা শুরু করে, যদিও এগুলোর নেগেটিভ দিক আছে বা এটা জামাতের নেতারা অনেকে বুঝতে পারছে না, কিন্তু এটা ক্ষমতা কেন্দ্রিক একটা মুভ। এটাই যথেষ্ট না, তাদের পাওয়ার পলিটিক্স করতে হবে, মায়ের বদলে মায়ের দিতে শিখতে হবে। ঝিনাইদহের মহেশপুরের ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে এবং এই ধরনের পাওয়ার পলিটিক্স করতে হবে। বাজারে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামাত তো আর চাঁদা খাইতে যাবে না, জামাত হচ্ছে চাঁদাবাজদের রুখে দিবে। মাগুরায় সেই নিহত শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি গিয়েছেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিক রহমান। তিনি যে গিয়েছেন সেখানে স্থানীয় প্রশাসনের লোকজন দৌড়ে এসেছে, যেটা সাধারণত মন্ত্রীরা গেলে যায়। আমির জামাত যেখানে যান, ডিসি, এসপি বা অন্যান্য সবাই তার সাথে সাক্ষাৎ করতে যান বা প্রোটোকলে থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এ সময় জামাতের আমির শিশুটির মা ও তার পরিবারের অন্য সদস্যের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা, সমবেদনা জানান এবং ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। আর্থিক সহায়তায় তাদের একটি পাকা বাড়িঘর করে দেওয়ার আশ্বাস দিয়ে ডাক্তার শফিক রহমান বলেন, জামাত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন। দর্শক এখানে দেখেন, অনেকেই এগুলো নিয়ে রাজনীতি করে, তারেক রহমান করেন, কিন্তু তার কিছুদিন পর আর খোঁজ পাওয়া যায় না। আবার তারেক রহমান নিজে তো সব পারেন না। তারেক রহমান যে আর্থিক সহায়তা দেন সেটা বিএনপির স্থানীয় নেতারা খেয়ে ফেলে, আর জামাতের টাকায় 1 টাকা ওদিক ওদিক যায় না। এই জন্য জুলাই অভ্যুত্থানে বা বিপ্লবে আহত নিহত পরিবার সবাই জামাতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে কেউ আমাদের কাছে আসে নাই, শুধু জামাত আসে। বিএনপিরও ফান্ড আছে, কিন্তু সেটা খেয়ে ফেলে, তারা এমবেজল করে, কিন্তু জামাতেরটা তাদের কাছে যায়। দর্শক, একই সাথে জামাত ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন করেছে। জামাত ইসলাম মহিলা বিভাগ তাদের স্বনামে এই প্রথম মানববন্ধন করলো। এর আগে অন্য ব্যানারের নামে বিভিন্ন সামাজিক সংগঠনের নামেও জামাত ইসলামী মাঠে নেমেছে। সে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করেই আরো 5টা দাবি নিয়ে জামাত ইসলামী মাঠে নেমেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও এবং ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই দিতে হবে, 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, জামিন বাতিল করতে হবে এই ধরনের মামলায়। এই বিষয়গুলো আরো নানান স্লোগানে এই প্রোগ্রাম অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের আমি অবাক যে জামাতের মহিলা বিভাগের নেতৃবৃন্দের প্রোফাইল দেখে, তাদের ওয়েট দেখে, তারা যে কতটা উচ্চশিক্ষিত, মার্জিত, ভিআইপি, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল নেই। হাসিনার মতো স্যাসরা নেত্রী জামাত করে না। জামাতের নেত্রীরা শিক্ষা দীক্ষায় গুণে শেখ হাসিনার চাইতে অনেক উপরে। জামাত ইসলাম মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নিসা সিদ্দিকা অধ্যাপক কোন দলের নেত্রীদের নামের পেছনে, মহিলা নেত্রীদের নামের পেছনে অধ্যাপক লাগাতে পারবে? খুঁজে বের করেন না কয়জন আছে পাপিয়া টাইপের আছে, কিন্তু মার্জিত ভদ্র আদর্শ নারী নেই। এটা জামাত ইসলামীতে আছে। আসিয়া হত্যার মামলার রায় 1 সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। সকল দর্শককে ফাঁসি দিতে হবে। ধর্মহীন চর্চা এবং নৈতিকতা শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য এই দায়ী। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধ জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনে যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আরও এইসব বিষয়ে কথা বলেন। নানান স্লোগান, প্ল্যাকার্ড হাতে ছিল। বাচ্চাদের নিয়ে জামাতের নারী নেত্রীরা প্রোগ্রামে গিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নাজমুন নাহার নীলু বলেন, সমাজে মূল্যবোধ আর নৈতিকতার অভাব। একসময় যারা ছিলেন সেই শামসুন্নাহার নিজামী, তারা এখন
বৃদ্ধ বা তাদের বয়স নেই, এখন তাদের পরবর্তী জেনারেশন রাজপথে নামছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কারা একটু দেখেন। বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি সাইদা রুম্মানা মার্জিয়া বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য যথাক্রমে রোজিয়া আক্তার, আয়েশা সিদ্দিকা পারভিন, সালমা সুলতানা, ইরানি আক্তার, মাহবুবা জাহান খন্দকার, আয়েশা সিদ্দিকা, সুফিয়া জামাল সহ মহানগরীর উত্তর ও দক্ষিণ নেতৃবৃন্দ। এরা কারা? এরা সবাই হাই প্রোফাইল। এরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, এই টাইপের লোক। এটা জামাত ইসলামীও, জামাতের মহিলা বিভাগের নেতৃত্বের যে যোগ্যতা, জামাতের পুরুষ বিভাগ তার ধারে কাছেও যেতে পারেনি। আমি জামাতের দুইটা উইংকে খুব রেসপেক্ট করি। একটা হচ্ছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের যোগ্যতার ধারে কাছে মূল জামাত যেতে পারেনি। আর একটা হচ্ছে ফিমেল উইং, তবে তাদেরকে গণমুখী হতে হবে। মহিলা বিভাগের সেক্রেটারি তাদের দাবিগুলো তুলে ধরেন এবং এই বার্তা প্রেরণ করেছেন নাজমুন নাহার নীলু, প্রচার সম্পাদিকা, মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। সত্যি জামাত ইসলামী রাজনীতির এগুলো হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক একটা প্যারাডাইম শিফট। ক্ষমতার কাছাকাছি চলে আসছে জামাত ইসলামী। জামাত যদি বড় কোনো ভুল না করে, আমাদের পরামর্শ মেনে চলে, পাওয়ার পলিটিক্স করে, তাহলে তারা ক্ষমতা আসতে পারবে। পাওয়ার পলিটিক্স না করলে এই যে চমৎকার সম্ভাবনাগুলো, এই মুভগুলো, এগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। আশা করি জামাত এখন পাওয়ার পলিটিক্সের দিকে। বাংলাদেশে এই মুহূর্তে আপনার দুইটা সরকার কানেক্টেড, একটা অনলাইন সরকার, একটা অফলাইন সরকার। তো ক্ষেত্র বিশেষে অনলাইন সরকার অফলাইনের সরকারের কাছে পাত্তা পায় না, আবার ক্ষেত্র বিশেষে অনলাইন সরকার যা ঘটাইতে পারে এটাকে সামাল দিতে পারে না অফলাইন সরকার। তো অনলাইন সরকার এটা আওয়ামী লীগের আমল থেকে তৈরি হয়েছিল, পিনাকি এবং ইলিয়াসের যে জোট আছে এবং তাদের যারা টিম মেম্বার আছেন। তবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাদের নানান ইস্যু মাঠে হয়েছে, তারা চাইলে অনেক কিছু ঘটাইতে পারেন। তবে আজকে রোজা রমজানের দিন যেই ঘটনার ইঙ্গিত দিয়েছেন, আমার ধারণা আজকে একটা সংঘর্ষ ঘটবে, হতাহত হইতে পারে, বুলডোজার চলতে পারে, লাকি আক্তার নাই হইতে পারে, অথবা অন্য কেউ নাই হইতে পারে। পরিস্থিতিটা সাংঘর্ষিক ডাক দিয়েছেন অনেকটা, যে 32 ভাঙচুরের জন্য পিনাকি যেভাবে ডাক দিয়েছিলেন, অনেকটা এই ভঙ্গিতেই। একটা প্রোগ্রামকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি। দর্শক, সিপিবির একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন যে তারা একটা প্রোগ্রাম দিয়েছে যে আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করো, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করো। একটা গণমিছিল তারা ব্যবস্থা করেছে, যেখানে আপনার উদ্যোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সংস্কৃতি কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, তারপর হচ্ছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, TUC, তারা একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। এইটাকে ঠেকাতে পাল্টা ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম দিয়েছে আজকে আপনার পিনাকিদা। তো তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মুহূর্তে ভাইরাল। তিনি লিখছেন, আজকে এই কর্মসূচিটা সিপিবির MM আকাশ, রুহিন হোসেন প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে, সাথে বাসদ মানে বজলুর রশিদ ফিরোজের এবং জনসংহতি সমিতি সন্তুলারমাকে নিয়ে আয়োজন করেছে। সম্মুখে রাখা হয়েছে লাকি আক্তারকে। আপনারা জানেন যে শাহবাগের লাকিকে নিয়ে এই মুহূর্তে তোলপাড়। তো পিনাকি বলছেন যে আজকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে, বুঝছেন, গণহারে ডাক দিছে। আর এটাতে মানুষ হবে আমি জানি, কারণ এমন এমন ইস্যু যেগুলো আওয়ামী লীগের সাথে খুবই কানেক্টেড ছিল, যেমন ধরেন এই লাকি ইস্যু, শাহবাগ ইস্যু, এটা জামাত, শিবির, তারপর আরো অনেকের সাথে খুবই সংশ্লিষ্ট, কিন্তু স্পর্শকাতর ইস্যু। এখানে মানুষ অটোমেটিক আসবে। আচ্ছা, তো তিনি বলছেন গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল 10:30টায় পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব। আর এই প্রোগ্রাম চলাকালীন তাদের ঘেরাও করবে সম্ভবত। এবং গত 15 বছর শেখ হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে
অংশগ্রহণের জন্য গণ জবাবদিহিতা চাইব। আজকে পুরনো পল্টনে সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো, বুঝছেন? সোজা বাংলায় বললে এরপর তিনি লিখছেন, চলো চলো পুরান পল্টন চলো, সিপিবি অফিস ঘেরাও করো, ইনকিলাব জিন্দাবাদ। এতটুকু এনাফ। যা দেখা যাবে যে অফিস ভাঙচুর করে ফেলছে, বুলডোজার চালাই দিচ্ছে, তারপর হচ্ছে সেখানে যারা এই প্রোগ্রামে কানেক্টেড থাকবেন তাদেরকে বের করে দেওয়া হবে। তো পিনাকির এই স্ট্যাটাসকে আবার শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়াস। তিনি আবার লিখছেন যে শাহবাগীরা আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছে, তারা নামলে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ করতে হবে। প্রশাসন আশা করি শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ইনকিলাব মঞ্চের সাথে শাহবাগে অবস্থান নিন। যদিও শাহবাগীরা আসবে বলে মনে হয় না, বাকিটা দেখার অপেক্ষা থাকলাম। তো এই যে সাংঘর্ষিক, শাহবাগীরা বলছে তারা আসবে, তবে যাই ঘটবে ভালো হবে না। আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, সারা পৃথিবী দেখবে, জানি না কি হয়, তবে কিছু একটা ঘটতে যাচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে যে টপিকস এবং যে নিউজটি ছিল, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, মানে আজকে আমাদের টাইটেল এবং থাম্বনেল যা ছিল, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক জিয়ার কেমন সম্পর্ক বা তাদের মাঝে কোনো দ্বন্দ্ব চলতেছে নাকি, এইবার এই বিষয় নিয়ে যে নিউজটি দেখলেন গোলাম মাওলা রনি স্যারের, এই বিষয়টি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।